নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জাতীয় রাজনীতি আজকে জমজমাট। একদিকে আমরা দেখলাম যশবন্ত সিনহার নাম প্রস্তাব করা হলো রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিরোধী জোটের দিক থেকে, অন্যদিকে গেরুয়া শিবিরেও চলছে জোর তৎপরতা। তাদের তরফ থেকে কার নাম প্রস্তাব করা হবে সেটাই এই মুহূর্তে, তাই নিয়ে চলছে হাজারো জল্পনা। আর ঠিক সেই সময়কালে দাঁড়িয়ে দেখা গেল যে মহারাষ্ট্রে মহা সংকটে জোট সরকার, অনেকেই বিরোধীরা বলছে যেটা বিজেপির চক্রান্ত। আর তারই মধ্যে আমরা দেখলাম আবারও রাহুল গান্ধীকে ম্যারাথন জেরা। রাহুল গান্ধীকে পরপর যেভাবে জেরা করা হচ্ছে, ক্রমশ কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগকে আরও শান দেওয়া হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ট্রিট করা হচ্ছে রাহুল গান্ধীকে। এসব নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন শিলভদ্র দত্ত, কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রায়, সিপিআইএমের পক্ষ থেকে সায়ন ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র, এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে এসে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্নেহাশিস চক্রবর্তী। প্রথমে একবার মহারাষ্ট্রের দিকে তাকাবো। মহাসংকটে মহারাষ্ট্রের জোট সরকার। 22 জন বিধায়ক নিয়ে মোদির গুজরাটে কার্যত গা ঢাকা দিয়েছেন শিবসেনার মন্ত্রী একনাথ শিন্ডে। সরকার ফেলতে ফের ষড়যন্ত্র করছে বিজেপি, অভিযোগে সেনা, কংগ্রেস, এনসিপি শিবিরের। 3.5 বছরেই কি মুখ থুবড়ে পড়বে মহারাষ্ট্রের জোট সরকার? মুখ্যমন্ত্রীর কুর্সি খোয়াবেন উদ্ধব ঠাকরে? আবারও অস্তিত্ব সংকটে মহাবিকাশ আঘাড়ি, সৌজন্যে উদ্ধবের দলেরই মন্ত্রী একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের মহাজোটে সব যে ঠিকঠাক নেই, সোমবারই তার ইঙ্গিত মিলেছিল। সোমবার বিধান পরিষদের 10 আসনের নির্বাচনে ধাক্কা খায় শাসক শিবির। হিসেব মতো বিজেপির 4টি আসন সহজেই জেতার কথা ছিল, কিন্তু 10টির মধ্যে 5টি আসনেই জিতে নেয় প্রধান বিরোধী দল। ক্রস ভোটিংয়ে শাসক জোট ধাক্কা খায় বলে নিশ্চিত রাজনৈতিক মহল। ভোটের পর থেকেই মন্ত্রী একনাথ শিন্ডে সহ প্রায় 2 ডজন বিধায়ক কার্যত উধাও হয়ে যান। মঙ্গলবার নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের সুরাটে তাদের খোঁজ মেলে। এরপরই মহারাষ্ট্র বিধান পরিষদের দলনেতার পদ থেকে শিন্ডেকে সরিয়ে দেয় সেনা। এই ডামাডোলের মধ্যেই দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে বৈঠক করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। মহারাষ্ট্রের শাসক জোটের অভিযোগ, সরকার ফেলতেই শিন্ডেকে সামনে রেখে ফের কলকাঠি নাড়ছে বিজেপি। भाजपा का चेहरा दिखाई दे रहा है, असली चेहरा दिखाई दे रहा है। वो कहीं भी विरोध को बर्दाश्त करने को तैयार नहीं है। महाराष्ट्र में जिस तरीके से सरकार गिराने की साजिश की जा रही है, और वो साफ साफ दर्शाता है कि भाजपा बिल्कुल सत्ता की भूखी है। এই মুহূর্তে মহারাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ ঝুলে রয়েছে পার্টি গণিতের উপর। মহারাষ্ট্র বিধানসভায় মোট আসন সংখ্যা 288। এক বিধায়কের মৃত্যুর পর বিধানসভার আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে 287। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 144 জন বিধায়কের সমর্থন। এই মুহূর্তে মহাবিকাশ আঘাড়ির ঝুলিতে রয়েছে 152 জন বিধায়ক। বিজেপি জোটের কাছে রয়েছে 113 জন বিধায়কের সমর্থন। অর্থাৎ একনাথ শিন্ডে যদি 2 ডজন বিধায়ক নিয়ে শিবির বদল করেন, তাহলে সব হিসেব পাল্টে যাবে। যদিও সেই সম্ভাবনা কম বলেই দাবি এনসিপি প্রধান শরদ পাওয়ারের। यहाँ की जो स्थिति है वो देखने के बाद इससे कुछ न कुछ रास्ता निकलेगा, इस पर मेरा पूरा भरोसा है। 2019 বিধানসভা ভোটের পরেও ভাঙনের মুখোমুখি দাঁড়িয়েছিল মহাজোট। সেবার পাওয়ারের বিদ্রোহী ভাইপো অজিতের সমর্থনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফডনবিস। কিন্তু এনসিপিতে ভাঙন ধরাতে ব্যর্থ হয়ে ফের পাওয়ারের শিবিরেই ফিরে আসেন অজিত। শেষ পর্যন্ত শিন্ডেও কি ঘর বাপসি করবেন, নাকি উল্টে দেবেন উদ্ধবের কুর্সি? রাইসিনা রেসের মাঝেই মহারাষ্ট্রের মহা সংকটের দিকে নজর রাখছে শাসক বিরোধী সব পক্ষই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সৌম্যদা, সত্যি সত্যি কি এই সংকট সেটা মোকাবিলা করতে পারবে জোট? না, প্রথমে বলি যে অসম লড়াই তো বটেই। যখন একটা সরকার এরকম একটা দানবীয় শক্তি নিয়ে যখন লড়াই করে, যার প্রধান এবং উদ্দেশ্য থাকে যে যেভাবেই হোক আমরা বিরোধী শূন্য করব, আমরা সাম দাম দণ্ডভেদ রেখে আমরা কোনো বিরোধী সরকার রাখব না, তো সেখানে বড় ঝোলা নিয়ে নাবে, বড় টাকার ঝুলি নিয়ে নাবে। এবং আমরা দেখেছি যে মধ্যপ্রদেশের সরকারও বদলি করা হয়েছিল ঠিক একইভাবে, মণিপুরের সরকার একইভাবে বদল করা হয়েছিল, গোয়ার সরকার তার আগে, এর আগের সরকারটা ঠিক এইভাবে ফেলে দেওয়া হয়েছিল। তো এরা এক্সপার্ট, এরা জানে কি করে সরকারকে ভেঙে দিতে হয়। একটা নির্বাচিত সরকার, মানুষের জনমত নেওয়া সরকার, তাদেরকে কি করে ক্রস ভোটিং করাতে হয়, কি করে টাকার থলি নিয়ে নামতে হয়। দিস ইজ কল্ড অ্যাবসলিউটলি আ পলিটিক্যাল পোচিং। এটাকে বলা হয় রাজনীতির চোরা শিকারী। তো রাজনীতির চোরা শিকারী সব থেকে বড় যদি কোনো শিল্পর পর্যায়ে নিয়ে যেতে পারে,
তার নাম ভারতীয় জনতা পার্টি। নইলে এমএলএ গুলোকে নিয়ে কোথায় গেল? গুজরাট, ওদের সেফ ডেন, যেখান থেকে অপারেট করবে, এই অপারেশনের মাধ্যমে এই সরকারটাকে বুঝলাম, ফেলে এটা তো দেওয়ার চেষ্টা। ডেফিনেটলি এটা কতটা নৈতিক কতটা অনৈতিক নিয়ে চর্চা থাকবে, কিন্তু আপনি একটু ভেবে বলুন তো যে আপনাদের বা এরকম অবস্থা হবে যে আপনাদের জোটের যে বিধায়করা মানে আপনার কথা মতো যদি টাকার খেলাই হয় যে বিক্রি হবেন বলে পা বাড়িয়ে থাকবেন? দেখুন, আমরা এটা সত্যি কথা যে আপনার কথা 100% সত্যি, যে দেখুন এটা আগে তো মানে ভারতবর্ষ ছাড়া সারা পৃথিবী জুড়ে তিনটে মত চলতো, একটা সাম্যবাদ, একটা গণতান্ত্রিক সমাজবাদ, আর একটা সাম্যবাদের সঙ্গে আরেকটা হচ্ছে ধনতান্ত্রিকবাদ। এখন একটা নতুন বাদ এসছে, সেটা হচ্ছে ভোগবাদ। এই ভোগবাদের টাকাটাই সর্বস্ব হয়ে গেছে। মানুষের নীতি নৈতিকতার বাইরে গিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের মাথা বিক্রি করে দেবে। শিবসেনার সঙ্গে যখন আপনারা জোট করে, শিবসেনা যাদের সঙ্গে আপনারা একদম রাজনীতি এবং নীতিগত অবস্থান থেকে দুটো বিপরীত মেরুতে ছিলেন, তার সঙ্গে যখন জোট করে আপনি শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোট করেন, তখন সেখানে নীতি নৈতিকতা দেখুন, নীতি নৈতিকতা পলিটিক্যালি আমরা বিজেপিকে সরানোর জন্য, বিজেপিকে আউট ফ্রম দ্য গভর্নমেন্টে রাখার জন্য আমরা সেই জোটটা বাইরে থেকে সমর্থন, মহারাষ্ট্র মহা আগাড়ি জোট করেছিলাম এবং সমর্থন করেছিলাম। আমাদের এমএলএরা এখনও ইন্ট্যাক্ট রেখেছি, আমরা এখনও সেখানে আমাদের একসঙ্গে রাখা আছে। শিবসেনার মধ্যে যে জিনিসটা হয়েছে সেটা এখন দেখা যাচ্ছে কি হচ্ছে। তবে আমার পূর্ণ বিশ্বাস যে ভারতবর্ষের যা চালচিত্র, ভারতবর্ষের যে অবস্থান, তাতে এই দুরভিসন্ধিমূলক বিজেপির এই প্ল্যানিং এটা পুরোপুরি ভেস্তে যাবে। ইটস অ্যাবসলিউটলি পলিটিক্যাল পোচিং। এটা পলিটিক্যাল পোচিং। শিলভদ্রদা, এখন মুশকিল হচ্ছে ভালো সৌম্য যেটা বলছে, সবটা কি যখন কংগ্রেস এই কাজগুলো করেছিল, ভারতবর্ষের ইতিহাসে মোরারজি দেশাইয়ের মন্ত্রিসভাকে ভেঙে দেওয়া হয়েছিল কেন্দ্রে। পরবর্তীকালে চরণ সিংয়ের মন্ত্রিসভা ভাঙা হলো, চন্দ্রশেখরের মন্ত্রিসভা ভাঙা হলো। এই রাজনীতিটা স্রষ্টা যদি থেকে থাকেন সেটা কংগ্রেস। তারপরের দিকে এখন দেখুন, আমি আমার দলের এমএলএকে ধরে রাখতে পারছি না, অপরাধটা একটা অন্য দলের ঘাড়ে চাপিয়ে দিয়ে তো লাভ নেই। এতদিন ধরে চলছিল, হঠাৎ কি হলো, হঠাৎ একনাথ শিন্দে কেন বিরোধিতা করছেন, সেই ব্যাপারটা কি, দলের মধ্যে কি ঘটলো, হঠাৎ করে উদ্ধব ঠাকরের সঙ্গে তার বিরোধিতা কেন হলো, এই ঘটনাগুলো তো আমরা এতটা জানি না। সুতরাং এইটাকে নিয়ে একটা সুবিধে আছে যে একটা লোক আছে যে তার ঘাড়ে চাপিয়ে দাও, একটা জায়গা আছে বিজেপির ঘাড়ে চাপিয়ে দাও, এখন সবাই মিলে বিজেপির বিরুদ্ধে বলি, এটা একটা ওরা মানে জায়গা পেয়েছে একটা, যে তার ঘাড়ে চাপিয়ে দিয়ে কোনোদিন হর্স ট্রেডিং করে না, তাই তো? কোনটা আমি তো বলিনি, হর্স ট্রেডিং তো বলা হবে। আমার কাছে যদি চলে আসে কেউ, আমি কি ছেড়ে দেবো নাকি? বাহ, তারা চলে আসছে, তারা থাকতে চাইছে না, কেন থাকতে চাইছে না সেটাকে ঠিক করুন। এ তো তৃণমূলের হর্স ট্রেডিং তো নয়। বিষয় হচ্ছে যদি কোনো একদল এমএলএ এসে 2/3 মেজরিটি নিয়ে এসে বলে আমরা থাকবো না ও দলে, এগুলো পাচ্ছি না, আমরা আপনার উন্নয়নে সামিল হচ্ছি, সেটাতে কি এর আগে কংগ্রেস এরকম হয়নি? তৃণমূল কংগ্রেস আমরা তৃণমূল কংগ্রেস করতেই পারি, তৃণমূল কংগ্রেস করেছে, তৃণমূল কংগ্রেস করেনি তা তো নয়, বহু করেছে। কংগ্রেসও তো এর আগে করেছে, কংগ্রেস আসেনি অন্য দল থেকে। কংগ্রেসের ইতিহাসে অতীত ইতিহাস দেখতে গেলে একটা কথা বলি আপনার সাথে আপনি যে পার্লামেন্টে দুটো উদাহরণ দিলেন, পার্লামেন্টে কখনোই নেতা নির্বাচন ওইভাবে হয় না। পার্লামেন্টটা ক্রিকেট টিম নয়, ওখানে আপনি বলেছেন, আমি পার্লামেন্টের এমপিরা ঠিক করেন প্রধানমন্ত্রী কি হবে, আপনি দুটো উদাহরণ দিয়েছেন। কিন্তু আপনি যে কথাগুলো বললেন এটা মনে হচ্ছে যেন বিজেপির প্রতিনিধির মুখ থেকে তৃণমূলের একদম রেপ্লিকা বেরোলো, যে তৃণমূল তো একই কথা বলে, উন্নয়নের জন্য জানা। এটাকে আপনি বলবেন দিস ইজ কল পলিটিক্যাল পোচিং, শুধু নয় এটাকে বলা হয় পলিটিক্যাল থ্রেট। আমি আমাদের দল না, তোমাদের দল ধরে রাখতে পারছে না বলে বলছো। তাহলে অতীতের ইতিহাসে বলেন, অতীতের ইতিহাসে, আরে আপনি তো আপনি তো বললেন দাদা, আপনি তো বললেন, আপনি আমারটা শুনুন, আপনি আমারটা একটু শুনুন, যে 12 জন না 17 জনকে নিয়ে আপনি গুজরাটে চলে গেলেন, এই 17 জন বিজেপির বিরুদ্ধে জিতেছিল। তো দিস ইজ কল পলিটিক্যাল থ্রেট, রাজনৈতিক চৌর্যবৃত্তি। ওই অঞ্চলের মানুষের কাছে কি জবাব দেবেন? এর আগে কি ভারতবর্ষে কংগ্রেস এই মানুষগুলোকে কি জবাব দেবেন? যাকে পাশে নিয়ে বসছো সিপিএম এর মন্ত্রীপদের মন্ত্রিসভা করবেন, এ তো তৃণমূলের ভাষা বলছে। আরে তৃণমূলের ভাষা ইতিহাস বলতে গেলে তো বলতে হবে। আরে আপনার তোমাদের কংগ্রেস
কংগ্রেসের আমলে কংগ্রেসের তাহলে উদ্যোগে এগুলো আপনার দল সাজে। থেকে যারা তৃণমূলে যায় আজকে তাহলে ঠিক কাজই করে। কোনটায়? এটা তৃণমূলের ভাষা বলছেন। পলিটিক্সে তো যাতায়াত আছেই। আরে তার মানে পলিটিক্সে তাহলে তো যাতায়াত ভাষাটা হতেই পারে। তৃণমূলের। গেছে, কিন্তু এটা তো- বিষয় হচ্ছে তুমি তোমার আপনি দলের- রেসর্ট তুমি রাজনীতি তোমার করবেন। দলের- তুমি তোমার দলের 2014 সালের পরে ভারতবর্ষে তুমি বলছো তোমার দলের ভারতবর্ষে MLA কি হয়? নির্বাচিত সরকার। তুমি বলছো আমার খুব- তোমার দলের আমার খুব MLA কি সহজ হয়? ভারতবর্ষে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ সৌমদা, কারা? শিলভদ্রদা, দুজনের কাছে গোয়াতে আমার সংখ্যাগরিষ্ঠ জিজ্ঞাসা, কারা? আমার দুজনের কাছে জিজ্ঞাসা, 2019-এর বিধানসভা নির্বাচনের পরপর যদি ঘটনা প্রবাহ আমরা দেখি, সেটা আপনাদের শিবসেনার সঙ্গে জোট করে ক্ষমতায় আসা বলুন, বা এই মুহূর্তের যে ঘটনা প্রবাহ, আমার এইটা নিয়ে শুভময়দার কাছে প্রশ্ন, যে শুভময়দা, পরপরই ঘটনাক্রমকে একটা প্রশ্নই ভীষণভাবে উস্কে দিচ্ছে না, যে আসলে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের রায় সেটাই তো আলটিমেট, কোথাও কি কোনো পক্ষই সেই মানুষের রায়কে শ্রদ্ধা জানাচ্ছে, সম্মান জানাচ্ছে? এক্স্যাক্টলি, বলো। না দেখুন, এখানে কিন্তু একটা জিনিস বলতে হবে, যদি আপনি লক্ষ্য করে দেখেন, মহারাষ্ট্রে কিন্তু বিষয়টা একেবারে অন্যরকম। অর্থাৎ শিবসেনা কিন্তু বিজেপির সঙ্গে সেখানে লড়াই করেছে বিধানসভা নির্বাচনে, কিন্তু মোটের ওপর তাদের যে রাজনীতি সেটা কিন্তু একটা দক্ষিণপন্থী রাজনীতি এবং বিজেপির সঙ্গে কাছাকাছি আসে। যে কারণেই তো আমি যে কারণেই তো বললাম যে 2019-এর বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ের যে ঘটনা প্রবাহ, প্রথমত শিবসেনার সঙ্গে কংগ্রেসের জোট করে ক্ষমতায় আসা, এবং এখন আবার এই একনাথ শিন্ডের প্রায় 2 জন বিধায়ক নিয়ে বেপাত্তা হয়ে যাওয়া, দুটোর কোনোটাই কি জাস্টিফাই করা যায় যে একটা গণতান্ত্রিক সিস্টেমে যখন জনমতকেই আমরা আলটিমেট ধরি সেই প্রেক্ষিতে? একদিকে যেমন জনমতে জনগণ ভোট দিয়েছেন, সেই রকম এই যে যারা মানে এমএলএ হয়েছেন বা মন্ত্রী হয়েছেন তাদের আবার ব্যক্তিগত মত আছে, এবং ভারতীয় সংবিধান তাদের আটকায় না। এবং তারা এমনও করতে পারেন, আজকাল আপনি পশ্চিমবঙ্গে তার উদাহরণ আছে, যে তিনি কোথায় আছেন, যে বিজেপিতে না তৃণমূলে না দিকশূন্যপুরে, সেটা আপনি বুঝতে পারবেন না। আপনাকে সেই গণতান্ত্রিক অধিকারও তো এই ভারতের সংবিধানই দিয়েছে। আমরা কেউই বিনোদ নিকলের নাম জানি না, অর্থাৎ সিপিএম এর একমাত্র জয়ী প্রার্থী, পশ্চিমবঙ্গে 0, মহারাষ্ট্রে 1, কিন্তু আপনি কিন্তু বিনোদ নিকলকে কখনো বিজেপিতে কখনো কংগ্রেসে নিয়ে যেতে পারবেন না। অর্থাৎ একটা নীতিভিত্তিক, আমি বলছি না কিন্তু সিপিএম এর প্রচুর লোক বিজেপি তৃণমূলে গেছে পশ্চিমবঙ্গে, কিন্তু আমি বলছি তাও এই বিনোদ নিকলের চরিত্রটা যদি দেখেন, যখন সবাই হোটেলে বসে আছেন তিনি কিন্তু হোটেলে থাকছেন না, রাত্রিরে রাস্তায় বা বস্তিতে থাকছেন। এই ধরনের যে রাজনৈতিক নেতা আজকের ভারতবর্ষের গণতান্ত্রিক প্রেক্ষিতে, এদের নাম জানানোর দায় সংবাদ মাধ্যমের বা আমাদের নেই। ফলে আপনি যে রাজনীতিকে দেখছেন, যারা চলে গেছেন গুজরাটে, কেউ নাকি মার খেয়েছেন, যে কোনো মুহূর্তে দলে চলে যাবেন, কারণ তিনি তো ব্যতিক্রম। আপনি এরকম কটা নাম দিতে পারবেন শুভময়দা? না, অবশ্যই বেশি নাম দিতে পারবো না, কিন্তু আমি বলছি ভারতের রাজনীতিতে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে কংগ্রেস যে কাজটা করেছিল কিছুদিন আগে শিবসেনার সঙ্গে গিয়ে, এবং এটাও ভাবার কারণ নেই শুভময়দা যে ওনাকে গ্লোরিফাই করলেই বিজেপি বা কংগ্রেস বা শিবসেনা যে পার্টি হোক না কেন, বা এখানে তৃণমূল কংগ্রেস, তারা সবাই ভীষণ সুবোধ বালক হয়ে আর রিসর্ট পলিটিক্সের দিকে যাবে না। না, একদম ঠিক বলেছেন। মানে জীবনানন্দের কবিতা সকলকে পড়তে হবে এমন তো নয়, প্রচুর মানুষ কবিতা লিখছেন এবং অনেক কবিতা পপুলার আছেও যেগুলো বেশি মানুষ জানেন জীবনানন্দের কবিতার চেয়ে। তবে বিনোদ নিকলকে অস্বীকারও করা যাবে না, কারণ আজকের দিনে বিনোদ নিকল একটা উদাহরণ মহারাষ্ট্রের রাজনীতিতে, যার কথাটা যদি বারবার এই সমস্ত শিবসেনা বা কংগ্রেস বা বিজেপি বা এনসিপির বিধায়কদের সামনে রাখা যায়, তাহলে হয়তো তারা বুঝবেন না এমন মানুষ 1-8 আছেন যারা যখন তখন একদিক থেকে অন্যদিকে যান না, এবং পশ্চিমবঙ্গের সিপিএম নেতারাও শিখবেন যে ভোটে হেরে গেলেই অন্য দলে চলে যেতে নেই আর কি। সায়ন, না মুপিয়াদি, প্রথম কথা আমি 2-3টি বিষয় আসছি, যে রিসর্ট পলিটিক্স বলছি। আমি তো ছোটবেলা থেকে তোমাকে সাংবাদিকতা করতে দেখেছি, তুমি তো 34 বছরের একটা বামফ্রন্ট সরকারকে গোটা দেখেছো। পশ্চিমবাংলার বুকে কি রিসর্ট পলিটিক্স এই বাংলার বুকে আমরা দেখতে পেয়েছি? আমরা দেখতে পাইনি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বিজেপির প্রতিনিধি এখানে কত সুন্দরভাবে গ্লোরিফাই করলেন, আপনারা আপনার দলের এমএলএদেরকে ধরে রাখতে পারছেন না। এই কি বৈবাহিক সম্পর্ক নাকি? কে কাকে ধরে রাখতে পারছে, কে কাকে ধরে রাখতে পারছে না? ভারতবর্ষের সংবিধান, তার সংবিধান অনুযায়ী ডেমোক্রেসি, মানুষের মতামত নিয়ে একটি সরকার তৈরি হয়েছে, জনপ্রতিনিধিরা ভোটে জিতেছে। আপনি মানুষের মতামত নিয়ে একরকমভাবে জিতলেন একটা দলের তরফ থেকে, পরবর্তীকালে আরেকটা দলে চলে গেলেন। যদি আপনি চলে যান সেটা অপরাধ। 10th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন যেখানে অ্যান্টি ডিফেকশন ল এর কথা বলছে, অর্থাৎ এই যাতায়াতের রাজনীতি। আমি কত সুন্দরভাবে শুনলাম যে যাতায়াত তো আছেই, বিজেপির প্রতিনিধি বললেন রাজনীতিতে যাতায়াত তো আছে। হ্যাঁ, এটা ঠিক।
আমরা দেখলাম তো জামাই ষষ্ঠীর বাজারে যাতায়াত আছেই, অর্জুন সিং বাপের বাড়ি শ্বশুর বাড়ি, ওদিকে মুকুল রায় বাপের বাড়ি শ্বশুর বাড়ি, এখন বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মাঝামাঝিও কোনো বাড়ি আছে, মুকুল রায় এখন সেই বাড়িতে আছেন, বিজেপিতে না তৃণমূলে, আমরা কেউ ঠিক বুঝে উঠতে পারছি না রাজনীতিটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। প্রশ্নটা আজকে সেইখানে। তুমি দেখো কর্ণাটক হলো, মধ্যপ্রদেশ হলো, গোয়া হলো, অপারেশন কমলা 2.0 সেই নাম দিয়ে কর্ণাটকের বুকে একটা নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হলো। তুমি এবার বলো তো মৌপিয়াদি, কোভিডের সময়তে গোটা দেশের সাধারণ মানুষ আমরা কি ভাবছিলাম যাতে আমাদের কোভিড না হয়? আমরা কি ভাবছিলাম অক্সিজেন কোথায় পাবো, ওষুধ কোথায় পাবো, বেড কোথায় পাবো হসপিটালের? ঠিক সেই সময়তে মধ্যপ্রদেশের বুকে একটা আস্ত নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকার পাল্টে গেল। নাও কোয়েশ্চেন ইজ, আমি যার থেকে নির্বাচিত হলাম সেটা সাধারণ মানুষ, আমি যার থেকে নির্বাচিত হলাম একটা দলীয় প্রতীকে, সেই দলীয় প্রতীকে আপনি ধরে রাখতে পারছেন না। এতটা সিম্পলিফাই যদি করতো তাহলে 10th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন সেখানে থাকতো না। তাহলে আজকে এই জায়গাটাকে পৌঁছতে হচ্ছে কেন? পৌঁছতে হচ্ছে তার কারণ হচ্ছে গোটা ভারতবর্ষের বুকে একটাই পলিটিক্যাল পার্টি থাকবে, তার নাম বিজেপি। গোটা ভারতবর্ষের বুকে একটাই আইডিওলজি থাকবে, দ্যাট ইজ বিজেপির আইডিওলজি। বাদ বাকি গোটা ভারতবর্ষ জুড়ে আর কোনো মানে আইডিওলজিক্যাল দল, সেই আইডিওলজিক্যাল দল সৌম্যদা, আমার এখানেই সৌম্যদার কাছে প্রশ্ন। সৌম্যদা, এরকম পরিস্থিতি দাঁড়িয়ে একটা খুব বড় প্রশ্ন উঠে আসছে যে কংগ্রেসে এই মুহূর্তে কি ক্রাইসিস, আমরা কংগ্রেসে অনেক নামকরা ক্রাইসিস ম্যানেজার দেখেছি, এখন কি সত্যি কংগ্রেস ক্রাইসিস ম্যানেজারের অভাবে ভুগছে? না, ক্রাইসিস ম্যানেজার নয়, ক্রাইসিস ম্যানেজার, ক্রাইসিসের সময় ক্রাইসিস ম্যানেজারের কাজ হয়, কিন্তু অসম লড়াই যখন হয় আমরা যেটা হারছি, তো অসম লড়াই তো একটা ক্রাইসিস। আমি বলছি অসম লড়াই যেটা হারছি আমরা, সেটা হচ্ছে সবথেকে প্রধান সেটা হচ্ছে টাকা, অসম টাকার লড়াই। সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টি যেভাবে রাজনৈতিকভাবে বিরোধী দলের নেতা নেত্রীকে কেনার জন্য সমস্ত জায়গায়, শুধু কংগ্রেস কেন বলছো, সব জায়গায়, একটা মণিপুরে 2খানা সিট নেওয়ার পরে সারা সরকার করলো, একটা গোয়াতে হেরে যাওয়ার পরে 13 জনকে নিয়ে সরকার করলো। তো এই নিদর্শন থেকে মনে হচ্ছে যে টোটালি মানে সাম দাম দণ্ডভেদ রেখে তারা মানুষের রায়কে বাইরে সরিয়ে রেখে টাকার লড়াই। অর্থাৎ এটা আসলে টাকার খেলা। মধ্যপ্রদেশের উদাহরণ দুজনই দিলেন। মধ্যপ্রদেশে কিন্তু এমএলএরা পদত্যাগ করেছিল, তারপর আবার নির্বাচিত হয়েছিল। আরে সেটা পরে জনগণের যদি কাছেই কিন্তু গেছিল। সুতরাং মধ্যপ্রদেশের উদাহরণ টানার আগে এটা কিন্তু বুঝতে হবে যে মধ্যপ্রদেশের এমএলএরা দল ছেড়েছিলেন ঠিক কথা, কিন্তু তারা জনগণের ভোটে কংগ্রেসের সিম্বলে জিতেছিলেন বলে তারা কিন্তু পদত্যাগ করেছিল। পরবর্তীকালে নির্বাচিত হয়ে আবার কিন্তু শিলভদ্রদা একটা নির্বাচিত সরকার ভেঙে দেওয়ার পরে নির্বাচিত সরকার ভেঙে দেওয়ার পরে একটা সরকার গড়ে আসার পরে বাই ইলেকশন কি হয়? আপনি সিজন পলিটিশিয়ান, আপনি জানেন যে বাই ইলেকশন কি হতে পারে এবং কিভাবে বাই ইলেকশন আমরা জানি সব। আপনি ভোগবাদে মদত দেবেন, আমি বলছি দাদা মৌপিয়াদি সবচাইতে মানে বাজে জায়গা যেখানে কি আমরা আজকে পৌঁছেছি, এই গণতন্ত্রের এই অবস্থায় আমরা পৌঁছেছি ভারতবর্ষের মতো এত বড় একটা গণতান্ত্রিক দেশে, এই কাজগুলো যারা করছে, যারা এমএলএ কেনা বেচা করছে, যারা ঘুরপথে সরকার তৈরি করছে, তারা হঠাৎ করে গ্লোরিফাই হয়ে যাচ্ছে তারা নাকি চাণক্য। অর্থাৎ মানুষের ভোটে একটা দলীয় প্রতীকে জিতে আবার অন্য জায়গা থেকে তাকে এমএলএ নিয়ে এসে আমি যোগদান করলাম। পশ্চিমবঙ্গের বুকে সেটা আমরা দেখতাম মুকুল রায় করতেন, তিনি হয়েছিলেন চাণক্য। প্রতিদিন বিকেলবেলায় মঞ্চ সাজানো থাকতো, দলে দলে উন্নয়নের জোয়ারে সবাই ভেসে চলে আসতেন। আর এখন আমরা দেখতে পাচ্ছি ওর সাথে আমরা থাকবো না, এর সাথে আমরা থাকবো। এখন ভারতবর্ষের বুকে নতুন চাণক্যের নামকে, নতুন চাণক্যের নাম যিনি, তার নাম হচ্ছে অমিত শাহ। কিসের জন্য? উনি অন্য দলের এমএলএ, অন্য দলের এমপি নিয়ে এসে সরকার তৈরি করতে পারেন। দ্যাট ইজ অফেন্স, দ্যাট ইজ ক্রাইম। হর্স ট্রেডিং is a crime, anti-defection law is a crime, তার জন্য আইন তৈরি করা রয়েছে। এটা দল পরিবর্তনটা ক্রাইম, এটা কোথায় আছে? নির্বাচিত প্রতিনিধি পুরো দল ত্যাগ বিরোধী আইনে কি বলছে? 2/3 মেজরিটি নিয়ে করা যায় দল ত্যাগ। আপনি তখন সম্ভবত তৃণমূলের বিধায়ক 16 থেকে 21, আমি খুব ভুল যদি না করি। কাল আমাদের বিধায়িকা যিনি যোগদান করলেন গিয়ে, আমার নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, গাজল থেকে যিনি গিয়ে যোগদান করলেন, দীপালি বিশ্বাস, 23টা হিয়ারিং করেছিলেন স্পিকার, 23টা হিয়ারিং।
তারপরেও আমি অন ক্যামেরা বলছি, আমার দায়িত্বে আমি বলছি, স্পিকার 23টা হিয়ারিং করবার পরেও একটা কোয়াসি জুডিশিয়াল বডির হিম্মত হয়নি যে দীপালি বিশ্বাসের এমএলএ পদকে ক্যান্সেল করবার জন্য। অর্থাৎ স্পিকার সেই স্পিকারের পদকে পর্যন্ত কলুষিত করে দলীয় রাজনীতি, দলবদলের রাজনীতিকে আমি কিন্তু অন্য glorify কথা করে। স্পিকার বলছি, স্যার। সম্পর্কে যে মন্তব্য আমি- সেটা একেবারে তোমার আমার নিজস্ব মন্তব্য। জি 24 ঘন্টা না, তার বলছি, দায় নেবেন। এক সেকেন্ড, আমাদের সঙ্গে মন্তব্য। যোগ দিয়েছেন স্নেহাশিস চক্রবর্তী। স্নেহাশিস দা, মহারাষ্ট্রে এই মুহূর্তের যে মহাসংকট, আপনি এটাকে কিভাবে দেখছেন? না মহাসংকট তো বিজেপি তৈরি করে। বিজেপির সম্পূর্ণ প্রোগ্রাম এবং উদ্দেশ্য হচ্ছে সরকার ভেঙে ভেঙে অর্থ নিয়ে সরকার ভেঙে ভেঙে বিভিন্ন জায়গায় নিজেদের সরকার গঠন করা। এটা অত্যন্ত অনৈতিক কাজ বিজেপি সারা ভারত। আচ্ছা, এটা আমার একটাই জিজ্ঞাসা যে যখন এটা পুরসভা এবং পঞ্চায়েতের ক্ষেত্রে আসে তখন কি ওটা অত্যন্ত অনৈতিক এবং গর্হিত কাজ থাকে না? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2011 সাল থেকে আজ পর্যন্ত যে কটা বিধানসভা নির্বাচন হয়েছে, তৃণমূল কংগ্রেস এতটাই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে যে আমাদের আমি পুরসভা এবং পঞ্চায়েতগুলোর কথা বলছি, তারপরেও আমি সবাইকে স্ক্রিনে চেয়ে নেব। পুরসভা এবং পঞ্চায়েতের কথা বলছি। না, ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের প্রয়োজন মানে কোন নির্বাচিত পুরসভা বা কোন নির্বাচিত পঞ্চায়েত 2011 থেকে 2022 পর্যন্ত হাত বদল হয়নি তো? না দেখুন, আমি এখান থেকে পরিষ্কারই বলতে চাই যে এটা কখনোই অন্য দল ভেঙে একটা অ্যান্টি ডিফেকশন ল আছে, সেখানে একটা নির্দিষ্ট সংখ্যায় দল বদল করলে কিছু হয় না। মুকুলদা কোথায়? এক সেকেন্ড, মুকুল রায় কোথায়? মুকুল রায় কোন দলে আছেন? মুকুল রায় এখন বিজেপিতেই আছেন। দল ভেঙে সরকার গঠন করা এটা কখনোই আপনাকে অসম্ভব বিজেপির লোককে অভিষেক ব্যানার্জি দলের মধ্যে ডেকে মালা বদল করছেন, আবার বুকে জড়িয়ে ধরছেন। হ্যাঁ, উনি এমএলএ হওয়ার পর আমাদের বলছি, কাছে শিশির অধিকারী কথা কোন দলে বলেছিলেন। আছে? কিন্তু যখন উনি একটা উত্তর দেবেন, শিশির মানে আমি একটা কথা বলছি শুধু, স্নেহাশিস দা আপনি খুব মার্জিত এবং খুব মিতভাষী মানুষ। আমি ওই গত বছর 10 বা 11 জুন মুকুল রায়ের সেই তৃণমূল ভবনে যাওয়া, যেটাকে আমরা অন্তত জয়নিং বলেই জানতাম, স্বাভাবিক সাদা চোখে, তারপর এখন নিজের চোখকে বিশ্বাস করতে পারি না। বিশ্বাস করুন, আমি এর মধ্যে দুবার চোখ দেখিয়ে এসেছি শুধুমাত্র মুকুল রায়ের এই ঘটনা ঘটার পর। সেই ক্লিপ যদি আপনাকে দেখাই আপনি লজ্জিত হবেন স্নেহাশিস দা। এবং সেখানে মুকুল রায় কি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, একবারও তখন বোঝা যায়নি, বা আমরা এত কম বুঝি, একবারও বোঝা যায়নি যে আসলে উনি ওখানে হাই হ্যালো করতে গেছিলেন। বিজেপির এমএলএ হিসেবে উনি হাই হ্যালো করতে গেছিলেন তৃণমূল কংগ্রেস অফিসে। শুভমা দা বুঝেছিলেন? শুভমা দা, আপনি তো রাজনৈতিক, আপনি তো বিশেষজ্ঞ শুভমা দা, আপনি বুঝেছিলেন ওই সেদিনের ঘটনার লাইভ টেলিকাস্ট দেখে যে আসলে মুকুল রায় বিজেপিতেই আছেন, জাস্ট হাই হ্যালো করতে গেছেন? স্নেহাশিস দা মানে অত্যন্ত মানে আমি কি বলবো, অত্যন্ত ভালো এবং দায়িত্বশীল বক্তা। মানে এখানে যদি এই কথা বলতে হয় মানে এবং কোনো ব্যঙ্গ করতে হয়, সেটা যে পর্যায়ে যাবে আমার মনে হয় সেই আলোচনায় আমরা যাব না। কিন্তু একেবারে টেলিভিশন ক্যামেরার সামনে যে ঘটনা আমরা দেখেছি এবং তারপর যে ধরনের ঘটনা ঘটেছে, তারপর এই মুহূর্তে আচ্ছা, আমার একটা পদ তো, আমি যদি ভুল করি আমাকে একটু স্মরণ করিয়ে দেবেন, কারণ আমার সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছে। শুভমা দা, একটা পদ দেওয়া হয়েছিল না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে? আমি বলছি একেবারে গুলিয়ে গেছে, আপনার যেরকম আমারও গুলিয়ে গেছে। কিন্তু একই সঙ্গে বলি যে স্নেহাশিস বাবুর মতো একজন মানুষকেও এই জিনিসটা সহ্য করতে হচ্ছে। অর্থাৎ তার মতো একজন অত্যন্ত বিভক্ত রাজনৈতিক নেতা, আমার তার সঙ্গে কথা হয় যখন তার কাছ থেকে 100 দিনের কাজ নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি, সেই রকম একজন মানুষকেও এই জিনিসটা টিভি ক্যামেরার সামনে মানতে হচ্ছে। এটা সত্যি আমাদের দেশের রাজনীতির একটা সমস্যা, এটা তৃণমূল কংগ্রেসের সমস্যা, এটা বিজেপির সমস্যা এবং আমাদের দেশে বিধানসভা সংক্রান্ত আইন লাগু করার সমস্যা। আমাদের সকলকে একসঙ্গে মিলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে এবং না হলে কিন্তু ভীষণ বিপদ, আমাদের বিপদ, স্নেহাশিসদার দল তৃণমূল কংগ্রেসের বিপদ। আমি আসবো, প্লিজ আমাকে একটা বিরতি তাহলে নিতেই হবে। হ্যাঁ স্নেহাশিস দা, একটু বলতে দিতে হবে, এত সরল বিষয়টা নয়, মানুষ একটা দলের উপরে বিতস্ত্রত হলে সে দল বদল করতে পারে, তার গণতান্ত্রিক অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু আমার প্রয়োজনে সরকার গঠন করার জন্য আমি যে কোনো ভাবে হোক ভাঙিয়ে সরকার গঠন করে ফেললাম, এই জিনিস হয় না। এর জন্য তো অ্যান্টি ডিফেকশন ল রয়েছে, সেই ল মেনে যদি কেউ দল বদল করে করতেই পারে।
মানে আপনার বিড়ম্বনাটা স্নেহাশিসদা আমি বুঝতে পারছি। 2014 সালের পরে এমন কোনো পঞ্চায়েত বিড়ম্বনা নেই, আমার পুরসভা- শুধু নয়, এই না, না, আমি বিড়ম্বনা স্নেহাশিসদাকে কংগ্রেস, বলি। বিজেপি সব স্নেহাশিসদা, আপনি দলের আছে। অনেকক্ষণ বলেছেন, একটু বলি যে আপনার কথাটা ভালো লাগছে শুনতে। সিপিএম সকলের আছে। আপনার কথা শুনতে খুব ভালো লাগছে। 2014 সালের পর থেকে পশ্চিমবাংলার এমন কোনো পুরসভা নেই, এমন কোনো পঞ্চায়েত নেই, এমন কোনো লোকসভা নেই, বিধানসভা নেই যেখানে আপনারা সমস্ত লোককে নির্বাচিত প্রতিনিধিদের, আমি অন্য দলবদল কথা বলছি না, আমার একটা break নির্বাচিত নিতেই হবে। প্রতিনিধিদের আপনারা দলবদল করিয়েছেন এবং বিধানসভায় আলাদা সিট দিয়েছেন। ছোট্ট একটা ব্রেক নেব, আপনারা ব্রেকের তাকে পর প্रोत्साहन ফিরবো। দিয়েছেন। আপনার রায় নিয়ে দেখতে থাকুন জি 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। আর রাইসিনার রেসে বিরোধীদের বাজি যশবন্ত সিনহা। আজ দিল্লিতে পাওয়ারের ডাকা বৈঠকে যশবন্তের নামেই আনুষ্ঠানিক শিলমোহর দেয় 18টি বিরোধী দল। তার আগে টুইট করে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন বাজপেয়ী জমানার মন্ত্রী যশবন্ত। 2 দশক আগে তিনি ছিলেন ক্ষমতাসীন দলের অন্যতম ক্রাইসিস ম্যানেজার। তার ওপর ছিল দলের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে জিতিয়ে আনার গুরুদায়িত্ব। 2 দশক পর একেবারে অন্য চ্যালেঞ্জের মুখোমুখি 84 বছরের পোড়খাওয়া রাজনীতিবিদ যশবন্ত সিনহা। রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম থেকেই সর্বসম্মত প্রার্থী দেওয়ার উপরে জোর দেয় বিরোধী শিবির, কিন্তু মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রার্থী বাছাই। একে একে লড়াইয়ে নামতে অস্বীকার করেন শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহ, গোপালকৃষ্ণ গান্ধীর মতো তৃণমূলের পছন্দের প্রার্থীরা। তারপরেই আলোচনায় উঠে আসে যশবন্ত সিনহার নাম। সূত্রের খবর, তৃণমূলের থেকে সরাসরি আসা কাউকে প্রার্থী করার আপত্তি ছিল বাম ও কংগ্রেসের একাংশের, কিন্তু মঙ্গলবার সকালে আচমকায় তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন যশবন্ত। টুইটারে লেখেন, তৃণমূলে আমায় যে সম্মান দেওয়া হয়েছে তার জন্য মমতাজির কাছে কৃতজ্ঞ। এখন বৃহত্তর জাতীয় স্বার্থ এবং বিরোধী ঐক্যের জন্য দল থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে। আমি নিশ্চিত মমতাজি এই পদক্ষেপে অনুমোদন দেবেন। দুপুরে সংসদের অ্যানেক্সি বিল্ডিংয়ে পাওয়ারের ডাকা বৈঠক শুরুর আগে দেওয়াল লিখন ছিল স্পষ্ট, বাকি ছিল শুধু আনুষ্ঠানিক শিলমোহর। सब पहलुओं पे विचार करके उनका यशवंत सिन्हा जी का नाम आगे आया और उसको पूरा सभी पार्टी ने समर्थन दिया और स्वीकार भी किया। हमें ऐसा एक आदमी चाहिए जो देश की संविधान का रक्षक बन के काम करे। तो मुझे लगता है कि यशवंत सिन्हा जी का जो तजुर्बा रहा है और जो एक्सपीरियंस है, उससे बेहतरीन कैंडिडेट हमें राष्ट्रपति पद के लिए ভারতবর্ষের সংবিধানের প্রোটেক্টর আমব্রেলা হচ্ছেন রাষ্ট্রপতি। এই রকম একটা লোকজনকে, যার রাজনৈতিক স্থিরতা নেই, তার হাতে যদি সংবিধানকে প্রোটেকশনের দায়িত্ব দেওয়া হয়। 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন, ভোট গণনা 21-এ। ওয়াকিবহাল মহলের মতে রাইসিনার রেসে নিজেদের প্রার্থীকে জিতিয়ে আনার জন্য প্রয়োজনীয় সংখ্যা বিরোধীদের হাতে নেই। যদিও বিরোধী শিবিরের দাবি টিআরএস, আপের মতো দলের সমর্থন তাদের দিকেই রয়েছে। এই পরিস্থিতিতে পোড়খাওয়া যশবন্তে বাজি রেখেই হারা ম্যাচ জেতার স্বপ্ন দেখছেন বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। শিলভদ্রদার কাছে আসবো। শিলভদ্রদা, এখনো পর্যন্ত মিটিং চলছে বিজেপির, এখনো পর্যন্ত বিজেপি ভেঙ্কাইয়া নাইডুর নাম ঘোরাফেরা করছে, কিন্তু এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো নাম প্রস্তাব করা হয়নি সরকারের পক্ষ থেকে। অন্যদিকে 18টা বিরোধী দল তারা গত সপ্তাহের বৈঠকে যেটা বলে যে রেজলিউশন নিয়েছিল, আজকে দাঁড়িয়েও সেই রেজলিউশনেই অনড় থাকলো এবং সর্বসম্মতভাবে যশবন্ত সিনহাকে প্রার্থী করলো। রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহা তিনি জিততে পারুন না পারুন সেটা পরের কথা, অনেকেই বলছেন এটা উপলক্ষ মাত্র, কিন্তু 2024-এর কথা মাথায় রেখে 18টা দলের এক হওয়া, এটা কি আপনাদের জন্য একটু হলেও চিন্তার ভাঁজ ফেলবে না? না, দেখুন 18টা দল এক হয়ে গিয়ে 3টে ক্যান্ডিডেট রেডি করে 3 জন পালিয়ে গেছে। তারপরে একটা রাস্তা, কিন্তু 18টা দলের মধ্যে একটাও তো দল চলেনি। না, নিশ্চয়ই না, আমি তা বলছি না। প্রার্থীরা সব পালিয়েছে, একজন মাঝখান থেকে এলো আর এমন একজনকে প্রার্থী করলেন। একটু আগে দেখলাম আপনাদের এখানেই অভিষেক ব্যানার্জি বললেন দুর্দান্ত প্রার্থী কি। আমার কাছে একটা টুইট আছে, অ্যাকাউন্ট আছে যশবন্ত সিনহার, যেখানে উনি একটা কমেন্টস করেছিলেন, তার উত্তরে তার এগেনস্টে কেউ একটা কমেন্টস করেছিল। সেখানে তিনি যে ভাষায় তাকে উত্তর দিয়েছেন, আমি বলতে পারবো না ভাষাটা। ভারতবর্ষের রাষ্ট্রপতি হবেন তিনি, তার টুইট অ্যাকাউন্টে যে ভাষা দিচ্ছেন আমি আপনাদের পরে দেখাতে পারি, আমি নিশ্চয়ই এটাই করবো না। তা সেই রকম লোক ভারতবর্ষের রাষ্ট্রপতি পদে লড়তে যাচ্ছে, আমি জানি না যে এটা কতখানি কি হবে। হ্যাঁ,
বিরোধী রাজনৈতিক দলের, আমরা তো চেয়েছিলাম, আমাদের প্রধানমন্ত্রী তো বারবার বলেছেন একটা শক্তিশালী বিরোধী পক্ষ চাই। শক্তিশালী বিরোধী পক্ষ না হলে তো রাজনীতিটাই আনন্দে হচ্ছে না। স্নেহাশিস দা অবশেষে যশবন্ত সিনহা যেভাবে একের পর এক নাম উঠে এলো এবং তারা সবাই অস্বীকার করলেন, তারপর যশবন্ত সিনহাকে বাছাই করা হলো। কোথাও কি ঠিকই 18টা দল তাতে শিলমোহর দিয়েছে, তারা তাদের রেজলিউশনে অনর থেকেছে, কিন্তু এটা কি একটা ইতিবাচক বার্তা দেয় না? একের পর এক নাম, শরদ পাওয়ার তিনি সম্মত হলেন না, গোপাল কৃষ্ণ গান্ধী সম্মত হলেন না, ফারুক আব্দুল্লাহ সম্মত হলেন না। না, এখানে নেতিবাচকের ব্যাপার নেই, আমরা তো স্থির আলোচনায় তো একাধিক নাম থাকতেই পারে। এবং শিলদা এতক্ষণ ধরে কি বলছিলেন আমি জানি না, যশবন্ত সিনহাকে চেনাতে হবে না সারা ভারতবর্ষের মানুষের কাছে। উনি কেন্দ্রীয় মন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অনেক কিছু হয়েছেন, এবং অটল বিহারী বাজপেয়ী এবং এল.কে. আদবানির সমগোত্রী একজন রাজনীতিবিদ ছিলেন, অত্যন্ত বিচক্ষণ, এবং তিনি যোগ্য একজন ব্যক্তি হিসেবেই সেই নামটা আজকে উঠে এসেছে। এবং শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলছেন যে যার রাজনৈতিক স্থিরতা নেই তিনি কিভাবে প্রোটেক্টর আমব্রেলা হবেন? তাতে বিজেপি রাজনৈতিক বিজেপির সঙ্গে না থাকলে রাজনৈতিক স্থিরতা নেই। ওনার রাজনৈতিক বিচক্ষণতা আছে বলেই বিজেপি ত্যাগ করেছেন। এবং আপনাদের বলে রাখি, বিজেপি 13,000 ভোটে পিছিয়ে আছে এখন পর্যন্ত বিরোধীদের থেকে। 5,43,000 ভোট দরকার, ম্যাজিক ফিগার। 5,30,000-এর বেশি বিজেপির কাছে নেই। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা যে প্রার্থী ঠিক করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দল থেকেও আমরা খুশি যে যশবন্ত সিনহার মতো একজন বিচক্ষণ ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রার্থী করলো বিরোধীরা। তো আমার এখানে প্রশ্ন সৌম্যদার কাছে, সৌম্যদা, কোথাও কি কংগ্রেসকে কম্প্রোমাইজ করতে হলো না? এবং কোথাও দাঁড়িয়ে অন্তত প্রথম রাউন্ডে, আবারও বলছি, জেতা হারা সেটা পরের ব্যাপার, কিন্তু আরো বিগর পার্সপেক্টিভে নিয়ে গিয়ে ফেললে এটাকে যদি আমরা দেখি যে 2024-এর কথা মাথায় রাখলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা বড় একটা স্টেপ। না, আমি প্রথমে বলি যে এটার মধ্যে স্টেক বা কিছু দেখা দরকার নেই, এই কারণে আমরা মনে করি না। তার কারণ হচ্ছে কংগ্রেস এমন কোনো স্টেপ বা এমন কোনো স্ট্যান্স নেবে না যেখানে বিজেপির বিন্দুমাত্র সুবিধে হয়, নাম্বার 1। নাম্বার 2, আমরা পরিষ্কার বলেছি, দেখুন একটু আগে একটা কথা বললেন বিজেপির প্রতিনিধি দুজন, মানে বিজেপির বিরোধী দলনেতা এবং বিজেপির এখানে যিনি প্রতিনিধি আছেন, বললেন যে যশবন্ত সিনহা উইক ক্যান্ডিডেট, সেরকম ক্যান্ডিডেট না, ভালো ক্যান্ডিডেট, যাই হোক ইত্যাদি। শুভেন্দু অধিকারী বললেন, সে যেটা বললেন। আমার কথা হচ্ছে যে দেখুন, যশবন্ত সিনহা ক্যান্ডিডেট হয়েছেন, তৃণমূল দল ছেড়ে এসে উনি প্রার্থী হয়েছেন, বিরোধী দল তাকে সমর্থন করেছে। মানে এটা অদ্ভুত লাগলো আমার এটা দেখে, যে যারা যে দলটা পুরুষার্থে নিয়ে কথা বলে, যারা বলে যে আমাদের লেগাসি নিয়ে কথা বলি, যে অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রী, বিভিন্ন দপ্তরের মন্ত্রী ছিলেন, এবং আমার দল না করতে পারেন, আমার বিরোধী থাকতে পারেন, কিন্তু তার সাংবিধানিক দক্ষতা এবং তার রাজনীতিতে তার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলার মতো আমার মনে হয় না এটা ঠিক। এই পুরুষার্থকে যারা অস্বীকার করে, সেই ভারতীয় জনতা পার্টি আজকে এমন একটা মন্তব্য করলো বিরোধী দলনেতা, আমি এটা ধিক্কার জানাই, নাম্বার 1। নাম্বার 2, আমার মনে হয় দেখুন, কংগ্রেস will not stand alone to defeat BJP in any circumstances. সায়ন, না, মৌপিয়াদি, প্রথম কথা হচ্ছে যে 2024 সালে কে কি স্টেক নেবে, কার এটা জয়লাভ হলো, এই বিষয়টা এটা নয়। 2004 সালের গুজরাট দাঙ্গার পরবর্তী সময়তে গোটা ভারতবর্ষ জুড়ে লোকসভা নির্বাচনের সময় বামপন্থীদের ঘোষিত স্ট্যান্ড ছিল বিজেপিকে ক্ষমতার থেকে দূরে রাখো, এবং যে কারণে UPA 1 গভর্নমেন্টকে আমরা বাইরে থেকে সাপোর্ট করেছিলাম। কিন্তু তার মানে এটা নয় যে কিং মেকার ছিলেন হরকিষাণ সিং সুরজিৎ, কিং মেকার ছিলেন প্রকাশ কারাট। 2008-এর জুলাই ছেড়েও এসেছিলেন। সেই সময় যে আবার টালমাটাল পরিস্থিতি তৈরি হতে পারে এবং বিজেপি তার সুযোগ নিতে পারে, এটা জেনেও ছেড়ে এসেছিলেন। না, সুযোগ নিতে পারিনি আমি সে নিয়ে তুমি মানে এই আলোচনার মধ্যে যদি ওইটা চলে যায়, ফলে আমি এর উত্তরটাও দিতে পারবো না। সিলেবাসের বাইরে কোয়েশ্চেন না, তাহলে আমাকে সময় দিতে হবে। তুমি যে টপিক নিয়ে আমাকে কোয়েশ্চেন করেছো, আমাকে এটার উত্তরটা তুমি কাইন্ডলি আমাকে দিতে দাও। 2004 সালে UPA 1 গভর্নমেন্টকে বাইরে থেকে সমর্থন করে এই গভর্নমেন্টকে এস্টাবলিশ করবার মূল কারণ এটাই ছিল বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখা। 1 নাম্বার কথা, এই যে রাষ্ট্রপতি নির্বাচনের সময়তে দাঁড়িয়ে এই সব রাজনৈতিক দল মিলে একজন প্রার্থীকে সামনে রেখে এই যে লড়াই, এই লড়াইয়েরও একমাত্র লক্ষ্য কিন্তু বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখা। বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখা মানে কিন্তু গুড বিজেপি, ব্যাড
বিজেপি নয়। বিজেপি মানে বিজেপির বুলডোজারের রাজনীতি। বিজেপি মানে জাস্ট লেট মি কমপ্লিট, বিজেপি মানে বুলডোজার, বিজেপি মানে এই যে অগ্নিপথ নিয়ে যা হচ্ছে, এবং সর্বোপরি বিজেপি মানে 2021 এর আগে কেন হলো না? 2021 সালের 2021 এর বিধানসভা নির্বাচনের আগে কেন মনে হলো না, যখন বিজেপি প্রবল, যদি তার অর্থ তখন তোমরা লেসার ইভিল আর গ্রেটার ইভিল তত্ত্বে রীতিমতো হাতড়ে বেড়ালে এবং ফাইনালি কংগ্রেসের সঙ্গে আইএসএফ এর সঙ্গে জোট করলে। মুপিয়াদি একদমই নয়। আমরা কাউকে গ্রেটার ইভিল লেসার ইভিল বলিনি, আমরা খুব পরিষ্কার কথা বলেছিলাম। তৃণমূল এবং বিজেপি পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে আমাকে শেষ করতে দাও না। এখন কি তাহলে গ্রেটার ইভিল লেসার ইভিল বুঝলে? ভারতবর্ষের প্রসপেক্টিভে পলিটিক্স আর পশ্চিমবঙ্গে 10 বছর ধরে চলতে থাকে একটা অ্যান্টি ইনকামবেন্সি গভর্নমেন্ট, আমি সেখানে বিজেপিকে স্পেস দিয়ে দেবো, আমি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব না? এ কখনো হতে পারে নাকি? গোটা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে সংবিধানের বিরুদ্ধে যারা এই কাজ করছে তাদেরকে রোকবার জন্য এই জায়গাটা তৈরি হয়েছে। আমি শেষ করব 20 সেকেন্ড নিয়ে। রাষ্ট্রপতির ভোট কোনো পঞ্চায়েতের নির্বাচন নয়, কোনো পৌরসভার নির্বাচন নয়। একজন নন পলিটিক্যাল পার্সন সেই ভোটে কন্টেস্ট করছে। আমার তো সবচাইতে অদ্ভুত লাগলো কেন কেন্দ্রের সরকার পার্লামেন্টে সেন্ট্রাল হলে গোটা ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে সবাইকে নিয়ে বসে সর্বসম্মতিক্রমে একজন প্রার্থীকে সামনে দিতে আসতে পারলেন না। ফোন করার কথা আমি বলিনি, আমি বলছি সেন্ট্রাল হলে বসতে পারতেন। রাষ্ট্রপতি মানে তিনি ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করবেন, তাই একদমই নয়। রাজনাথ সিং সবার সাথে উইথ ডিউ রেসপেক্ট, ফোন করা মানে আমি শুভময়দার কাছে আসবো। শুভময়দা এখন যে শুভময়দা হাত তুলেছেন, এক সেকেন্ড, শুভময়দা হাত তুলেছেন, শুভময়দা আপনার বক্তব্য রাখবেনই, তার সঙ্গে আমি একটা প্রশ্ন একটুখানি অ্যাড করতে চাইছি যে এই যে দুটো ঘটনা, একদিকে বিরোধী জোট তারা তাদের যে রাষ্ট্রপতি পদের প্রার্থীর নাম সেটা চূড়ান্ত করলো, অন্যদিকে মহারাষ্ট্রে এরকম সংকট, আপনার কি মনে হয় এটা নিছক কি কাকতালীয়? হ্যাঁ, দেখুন আপনি যে প্রশ্নটা তুলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি, এবং এই আজকের মহারাষ্ট্রের ঘটনা এই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী স্থির হওয়ার সঙ্গে সম্পর্কিত হওয়ার একটা সম্পর্কের জায়গা থাকতেই পারে, সেটা হচ্ছে বিজেপির সত্যিকারের ভোট তো সামান্য কম আছে, যদিও বিজেপি এই নির্বাচনে তাদের প্রার্থী জিতবেনি এই নিয়ে কোনো সন্দেহই নেই, কারণ সাধারণভাবে 48-49% ভোট যদি যারা শাসক তাদের থাকে তাহলে সেখান থেকে কিন্তু তারা 60-এর উপর পেয়ে জিতেছেন এই নিদর্শন আছে। কিন্তু তারা তাদের ঘর গোছাতে শুরু করেছে, এটা একটা প্রথম উত্তর আর কি, যেটা আমার মনে হয় বিজেপি রাষ্ট্রপতি নির্বাচনে তাদের প্রার্থী জয়ী হবেন, তাদের প্রার্থী স্থির করাটা সময়ের অপেক্ষা। দ্বিতীয় বিষয় হচ্ছে দেখুন অপোজিশন কিন্তু একজন বিক্ষুব্ধ বিজেপি প্রার্থীকেই খুঁজে পেল, তিনি সত্যিই ভারতের খুব বড় নেতা, এবং এখানে সব থেকে কিন্তু একটা লাভজনক জায়গায় গেল তৃণমূল কংগ্রেস, কারণ তাদের দলে যশবন্ত সিনহা যোগ দিয়েছিলেন, সেই দল থেকে পদত্যাগ করলেন এবং বিরোধীদের প্রার্থী হিসেবে দাঁড়ালেন রাষ্ট্রপতি নির্বাচনে। এটা কিন্তু সারা ভারতের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসকে কিন্তু কিছুটা অন্তত আলোয় এনে দিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সৌম্যদা একটা কথা বলি যে এটার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু এই ন্যারেটিভটাও দাঁড়ায় যে তিনটে দলকে নিয়ে তৃণমূল কংগ্রেস ব্যান করেছিল, ওয়াইএসআর এবং তার সাথে সাথে বিজেডি এবং তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, তারা কিন্তু ব্যাকআউট করেছে। এই ভোটটা, এই 19,000-এর ডিফারেন্সটাও কিন্তু একটা বড় ডিফারেন্স হিসেবে জায়গায় একটা কাজ করবে। তার মানে এটাকে এইভাবে বলে দেওয়া যে তৃণমূল কংগ্রেসের ক্রেডিট বা ইত্যাদি ইত্যাদি, এটা নয়। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত দলগুলো এক জায়গায় আসছে, এটা একটু বলি যে সেটা যদি সত্যি বিজেপির বিরুদ্ধে লড়াই যদি সব দল একসঙ্গে আসে, এবং শুধুমাত্র এই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তো এটা তো দেখাই যাচ্ছে না যে তিনটে দল ব্যাকআউট করে যাচ্ছে, এবং সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক সুবিধাটা সর্বভারতীয় ক্ষেত্রে পেল, এটা অস্বীকার করারও কিন্তু খুব একটা জায়গা। আমি আসবো প্লিজ, আমি শুধু এই প্রসঙ্গে আসার আগে আরেকটি ঘটনা যেটাতে নজর রাখবো, যেটা জাতীয় রাজনীতিতে ভীষণ রকম ভাবে চর্চিত হচ্ছে। আবারও একটানা ইডির মুখোমুখি রাহুল গান্ধী, এত লম্বা জিজ্ঞাসাবাদ দেশের ইতিহাসে আগে কখনো হয়েছে কি? রেকর্ড বুক, রাজনৈতিক নথি, তথ্য পরিসংখ্যান বের করে খোঁজ চলছে। গত 7 দিনের 5 দিন, ঘন্টা ধরলে 50 ঘন্টা পেরিয়ে গিয়েছে। মঙ্গলবার ওয়াইনাডে সাংসদ কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে টানা জেরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ঘটনা যেদিকে গড়াচ্ছে তাতে পুরনো নথিপত্র ঘাঁটাঘাঁটি শুরু করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাহুলকে জেরাই কি ইডির ইতিহাসের দীর্ঘতম? জেরার মুখে রাহুলও কি নয়া রেকর্ড করছেন? কোনো রাজনীতিবিদকে 7 দিনে 5 বার তলব, 50 ঘন্টা পেরিয়ে জেরা, এমনটা সাম্প্রতিককালে তো নয়ই, এমনকি গত কয়েক দশকেও হয়নি। এবারের ঘটনা তাই সব অর্থেই নজিরবিহীন। 2020 সালেও ন্যাশনাল হেরাল্ড মামলায় তলব করা হয় রাহুলকে, সেবার 2 দিন জেরার পর আর ডাক পড়েনি। এবার
13ই জুন 2022 ইডি অফিসে প্রথমবার হাজিরা। তারপর থেকে জেরা চলছে তো চলছেই। কংগ্রেস নেতা কর্মীরা তেড়ে ফুড়ে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে গলা মেলাচ্ছে বিজেপি বিরোধী দলগুলো, কিন্তু জেরা থামছে না। राजीव गांधी का डीएनए है, कोई कांग्रेस का डीएनए है, तो हमारे जो नेता हैं वो सत्यमेव जयते के लिए लड़ाई लड़ रहे हैं। ये तो अभी तो 5 दिन है, 500 दिन बुलाएं। ইডি আসলে কোন কোন প্রশ্নের উত্তর চাইছে? রাহুল কি ইডির প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন, তথ্য গোপন করছেন? যদি তাই হয় তাহলে রাহুলকে গ্রেফতার করা হচ্ছে না কেন? ন্যাশনাল হেরাল্ড নিয়ে যিনি সুপ্রিম কোর্টে মামলা ঠুকেছিলেন সেই সুব্রমণিয়াম স্বামীরও প্রশ্ন, রাহুলকে জিজ্ঞাসাবাদে এত সময় লাগছে কেন? সোনিয়া রাহুল কিভাবে কোন টাকায় ন্যাশনাল হেরাল্ড কিনেছিলেন সেই তথ্য ইডির হাতে তুলে দিয়েছি। তারপর আর কিসের এত জিজ্ঞাসাবাদ? তারপরও কিসের এত জিজ্ঞাসাবাদ? এর পিছনে কি কৌশল, কি সমীকরণ? রাজধানী শুধু নয়, জাতীয় রাজনীতিও এই প্রশ্নের উত্তর পেতে উন্মুখ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। শিলভদ্রদা, ইভেন সুব্রমণিয়াম স্বামী তিনিও অধৈর্য হয়ে পড়ছেন। প্রশ্ন এটাই হচ্ছে, যদি নথি থাকে তাহলে অ্যারেস্টই করে নিন, নাকি আরো বেশি করে এই অভিযোগটা জোরালো হচ্ছে যে আপনারা নিতান্ত পলিটিক্যাল ওয়েপন হিসেবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছেন এবং রাষ্ট্রপতি নির্বাচনের মুখে দাঁড়িয়ে? দেখুন, ইডি কি করবে সে না করবে, রাহুল গান্ধীকে মাঝরাত অব্দি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, 5 দিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাকে বলতে দেবেন তো, ইডি কি করবে কি না করবে সে দেখার তো ব্যাপারটা আমার নয়, আমার তো অত দূর অব্দি ক্ষমতাও নেই। কিন্তু ইডির অফিসাররা সেদিন বলেছেন যে প্রশ্নের উত্তরগুলো রাহুল গান্ধী এত আস্তে আস্তে দিচ্ছেন এবং সেগুলোকে নিতে এত সময় লাগছে যে আমাদের সময় বেশি লাগছে। রাহুল গান্ধীকে বলুন তাড়াতাড়ি উত্তর দিতে, তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। রাহুল গান্ধী তো আস্তে আস্তে উত্তর দিচ্ছেন, কারণ তো ভালোই যে বক্তৃতা দেন, তা ওকে বলুন যে তাড়াতাড়ি উত্তরগুলো দিয়ে দিতে, তাহলে তাড়াতাড়ি। আমি শুধু একটা কথাই বলি, এই যে কবি নজরুল ইসলামের কথা বলতে গেলে, যে যত ভণ্ড আর যে যত ধড়িবাজ আজ সেই তত বলবান, নীতি নব ছোড়া গড়িয়া বলে জ্ঞান আর বিজ্ঞান। মানে রাহুল গান্ধীকে নিয়ে এই যে, আচ্ছা একটা কাজ করুন না, এত কথা না বলে ইডি অফিসে ডাইরেক্ট টেলিকাস্ট করুন, সিসিটিভি ক্যামেরা লাগান, বড় ক্যামেরা নিয়ে অন স্ক্রিন দেখান, সারা ভারতবর্ষের মানুষ দেখুক যে কি জিজ্ঞাসাবাদ করছে। আমরা এই 30 ঘন্টা 40 ঘন্টা 50 ঘন্টা কেন, আমরা 100 ঘন্টা যাবো। বলেনি আপনার সময়, আমি ডিস্টার্ব করছি, আপনার সময় বলিনি দাদা, আমি ডিস্টার্ব করছি, আপনার সময় বলিনি। আমি শুধু একটা কথা বলি যে এইসব ভণ্ডামি করে, এইসব ধড়িবাজি করে, শুনুন, ওর নাম গান্ধী, রাহুল গান্ধী, দেশের প্রধানমন্ত্রী দিয়েছে এই গান্ধী ফ্যামিলি। ওই মোদি ফদির মতো 2-4টা পালিয়ে যায় না দেশ থেকে। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী, আরে ভাই মোদি টাইটেল, আরে আপনার এই তো দেখলেন চোরের মন বোচকার দিকে, চোরের মন বোচকার দিকে। আমি তো মোদি টাইটেলটা বলেছি, আমি নরেন্দ্র মোদি বলিনি। তুমি রাহুল গান্ধীর সঙ্গে গান্ধী বলেছি, আমি গান্ধী বলেছি, তুমি রাহুল গান্ধীর সঙ্গে দেখুন চোরের মন বোচকার দিকে। আমি তো বলছি আপনার চিন্তা খুব খারাপ। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি একদম 30 সেকেন্ড করে যাব। স্নেহাশিস দা, এর আগে আপনারাও বারবার অভিযোগ তুলেছেন, নির্দিষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব নিয়েও আপনারা অভিযোগ তুলেছেন। রাহুল গান্ধীকে যেভাবে টানা 5 দিন আমরা দেখতে পাচ্ছি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ, এটা নিয়ে আপনাদের কি বক্তব্য? না, আমরা তো বারবারই বলছি যে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলো, বিশেষ করে ইডি এবং সিবিআইকে পুরো পার্টির দলদাসে পরিণত করে বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের নেতাদের হেনস্থা করে চলেছেন। হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে নারায়ণ রানে, বিজেপির একাধিক নেতা আছে যাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে। তারা বিজেপিতে যোগদান করলে তারা কেউ মুখ্যমন্ত্রী হয়ে যায়, কেউ সেখানে নেতা হয়ে যায়, তারা নির্বিঘ্নে রাজনীতি করে। আর বিজেপি একেবারে বিরোধী দলকে হেনস্থা করার জন্য ইডি সিবিআই কে ব্যবহার করে চলেছে। এই ভারত এরা চায় খুব নির্দিষ্টভাবে যে কথা, সেগুলো হচ্ছে এই সেন্ট্রাল এজেন্সিগুলো যে সময়তে সংক্ষেপে প্লিজ স্নেহাশিস দা, আমাকে আপনাকে বিরত করতে হচ্ছে, খুব সংক্ষেপে। একদম নির্দিষ্টভাবে সেন্ট্রাল এজেন্সিগুলো যে কারণে তৈরি হয়েছিল, মোদি গভর্নমেন্ট আসবার পরে তার বিভিন্ন রকম ভাবে আমরা মিসইউজ দেখেছি, কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা মিসইউজের অন্যতম একটা চরম পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে। এবং এগুলো যে ইনঅ্যাকশন
সেটাও কিন্তু আস্তে আস্তে প্রমাণিত শুভময় দা। হচ্ছে সারদা নারদা বিভিন্ন কেসে। দেখুন, রাহুল গান্ধীর এই যে জেরাটা হচ্ছে এবং বেশ দীর্ঘ সময় ধরে, অবশ্যই একজন রাজনৈতিক নেতার পক্ষে এটা ক্লান্তিকর, কিন্তু নিয়মের মধ্যে যদি তাকে করতেই হবে। উল্টো দিকে কিন্তু এই জেরার মধ্যে দিয়ে রাহুল গান্ধী সারা ভারতবর্ষে যে প্রচার পাচ্ছেন, আগামী দিনে বিরোধী নেতা হিসেবে উঠে আসার আরেকটি ক্ষেত্র কিন্তু প্রস্তুত হচ্ছে এবং কংগ্রেস অনেক বেশি উজ্জীবিত হচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা বক্তব্য শুভময়দার গলায় শোনা গেল। এটা নিয়ে নিঃসন্দেহে আরও একটা আপনার রায় করা যেতেই পারে। তবে আজকে আপনার রায় এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।